রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পথে পথে ভোগান্তি আর করোনার ঝুঁকি নিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ, একমাত্র ভরসা ফেরি। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, পুলিশের এএসআই গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত। এক সপ্তাহ পর শেষ হচ্ছে দেশের টিকার মজুত, জানালেন মন্ত্রী। নির্দিষ্ট একটি ভ্যাকসিনের ওপর নির্ভরশীলতায় লেজে গোবরে অবস্থা, মত বিশেষজ্ঞদের। 4 দশক আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে পথ ফিরে পায় বাংলাদেশ। আর কেউ মুছতে পারবে না ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। গাজায় বারবার কেন ইসরায়েলি আগ্রাসন? ফিলিস্তিনিদের স্বাধীনতা কি তাহলে অধরাই? এসব নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, আপনাকে স্বাগত। জাফর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 7 দিন পার হয়েছে। এই 7 দিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ রাত ছিল গাজাবাসীর জন্য গতকাল রাত। এই গত রাতে সবচেয়ে বেশি হতাহত হয়েছে এবং এ যাবৎ পর্যন্ত ফিলিস্তিনে যত হামলা হয়েছে সেই হামলার সব ইতিহাসকে তারা ছাপিয়ে গেছে। সেখানে একদিনে 42 জনের বেশি মারা গেছেন এবং যাদের অধিকাংশই শিশু। এই শিশু নিহতের মধ্যেও শুধু বেসামরিক নাগরিক নয়, হামাসের অবস্থানে হামলার কথা বলে তারা আন্তর্জাতিক গণমাধ্যমের ভবনেও হামলা চালিয়েছে এবং সবশেষ রাতে যে হামলা হয়েছে সেই হামলাতে 2 জন গাজার চিকিৎসক নিহত হয়েছেন, আপনি জেনে থাকবেন অবশ্যই। এছাড়া তারা শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়েছে, যার কারণে প্রতিদিনই বেসামরিক নাগরিকের হতাহতের সংখ্যা বাড়ছে। আমরা একটু গাজার যে হতাহত হয়েছে এই 7 দিনে, গত 7 দিনে এই ইসরায়েলি সহিংসতার শিকার হয়েছে সেই চিত্রটা আমরা একটু দেখে আসতে চাই। আমরা একটু দেখব। গত 7 দিনে মোট নিহত হয়েছে গাজায় 2 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে পশ্চিম তীরে নিহত হয়েছে 17 জন আলাদাভাবে, আর ইসরায়েলে হামাসের রকেট হামলায় নিহত হয়েছে সেখানে মাত্র 10 জন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা আরেকটু দেখে আসতে চাই, হতাহত দেখলাম, ক্ষয়ক্ষতি দেখতে চাই। এছাড়া মোট আহত হয়েছেন 1300 জন, আর পশ্চিম তীরে সবচেয়ে বেশি আহত হয়েছেন, সেখানে আহত হয়েছেন 4273 জন, আর ইসরায়েলে সেখানে আহত হয়েছেন মাত্র 564 জন। আমরা একটু শিশুর নিহতের তালিকায় দেখতে পারবো। সেখানে গাজায় শিশু নিহত হয়েছে ইসরায়েলি হামলায় শিশু নিহত হয়েছে 58 জন, আর পশ্চিম তীরে নিহত হয়েছে 1 জন, আর ইসরায়েলে নিহত হয়েছে 2 জন। গৃহহারা হয়েছেন সবচেয়ে বেশি গাজায় এখন পর্যন্ত গৃহহারা হয়েছেন 40,000, আর সেখানে পশ্চিম তীরে গৃহহারা হয়নি, তারা কোথাও পালিয়ে যায় নাই, এবং ইসরায়েলে যে অবস্থান সেখানেও কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ স্বাভাবিক অবস্থাতে রয়েছে। আমরা একটু দেখতে চাই, বাড়ি ধ্বংস করেছেন। 2 পক্ষের যে হামলা হচ্ছে সেই হামলার মধ্যে গাজায় যে হামলা চালানো হয়েছে সেইখানে 500-রও বেশি ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে ইহুদি বাহিনী। অন্যদিকে ইসরায়েলে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখছি না। এই যে প্রতিদিন হামলা হচ্ছে, প্রতিদিনই গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে ইহুদি বাহিনী। এই হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ রয়েছে। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করে আসছে সাধারণ মানুষ। আমরা একটু সেই প্রতিবেদন দেখে আসব। দর্শক, আমরা এর আগে দেখলাম গাজায় হতাহতের চিত্র, এরপরে দেখলাম যে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এই বিষয়ে আলোচনার জন্য তুরস্কের আঙ্কারা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সাথে আনাদোলু নিউজ এজেন্সির চিফ রিপোর্টার সরওয়ার আলম। সরওয়ার আলম, বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করছে সাধারণ মানুষ, কিন্তু বিশ্বমোড়লরা কেন নিশ্চুপ? আপনি যদি এক কথায় উত্তর দেন। আপনাকে ধন্যবাদ। আপনি যে বর্ণনা দিলেন সে বর্ণনা থেকে কিন্তু এটা একেবারেই স্পষ্ট যে মানবাধিকার লঙ্ঘনের যত রকম দৃষ্টান্ত আছে তার সবচেয়ে ন্যক্কারতম দৃষ্টান্ত আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি ফিলিস্তিনে।
যেটা ইসরায়েলি বাহিনী করছে। আপনি যে বর্ণনা দিলেন তাতেই দেখা গেল যে 200 মানুষ মারা গেল এবং 200 মানুষের বেশিরভাগই অধিকাংশই হচ্ছে নারী এবং শিশু, যারা আসলে নিরীহ মানুষ, এবং শত শত ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। যেখানে আসলে মানবাধিকার নিয়ে যে সমস্ত দেশ কথা বলে, যে সমস্ত বিশ্ব মোড়ল, বিশেষ করে পশ্চিমা মোড়ল, যাদেরকে আমরা মানবাধিকারের কর্ণধার বা মানবাধিকারের রক্ষক বলে জানি, বা যারা নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে সারা দুনিয়াতে প্রকাশ করছেন, তারা কিন্তু দেখেন এই ঘটনাতে একটা টু শব্দ পর্যন্ত করেনি। এবং এত হামলার পরে যখন হামাস শুধুমাত্র কয়েকটা রকেট হামলা চালালো, তখন তাদের পক্ষ থেকে ঘোষণা আসলো যে ইসরায়েল নিজেকে রক্ষার জন্য সরওয়ার আলম, আমি আপনার কাছে যাই আরেকটি প্রশ্ন নিয়ে, যে এই ক্ষেত্রে ওআইসি এবং মুসলিম যে দেশগুলো আছে তারা কেন নিশ্চুপ, তারা কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে না? দেখেন, মুসলিম দেশগুলোর ভিতরে যদি আরব দেশগুলোর কথা বলা হয়, বিশেষ করে গালফ কান্ট্রিগুলো বা উপসাগরীয় যে দেশগুলো আছে, সৌদি আরব, আরব আমিরাত এবং অন্যান্য যে দেশগুলো আছে, তাদের দিকে তাকালে দেখবেন তারা কিন্তু আসলে একদিক থেকে নিজেদের মধ্যে বিভক্ত, দ্বিতীয় দিক থেকে তারা তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতার জন্য, নিজেদের অস্ত্রের জন্য পুরোপুরি পশ্চিমা বিশ্বের উপরে নির্ভরশীল। এবং এখানে ইসরায়েল মানে শুধুমাত্র একটি ইসরায়েল না, ইসরায়েল মানে এখানে আমেরিকা, ইসরায়েল মানে ব্রিটেন, ইসরায়েল মানে ইউরোপীয় ইউনিয়ন। সুতরাং তারা পুরোপুরি হচ্ছে পশ্চিমাদের উপর নির্ভরশীল তাদের সবকিছুর জন্য, যার কারণে আসলে এখানে নিজেদের স্বার্থের জন্যই তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা শব্দ পর্যন্ত করছে না। আর মুসলিম বিশ্বের মধ্যে বিভক্তি, এটা আমরা সবাই জানি যে মুসলিম বিশ্বে এখন যে বিভক্তিটা আছে, আরব বিশ্বের মধ্যে নিজেদের মধ্যে বিভক্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয়ে জানাতে তুরস্কের আঙ্কারা থেকে যুক্ত হয়েছিলেন আনাদোলু নিউজ এজেন্সির প্রধান প্রতিবেদক জনাব সরওয়ার আলম। জাফর, ইসরায়েল ফিলিস্তিন যে সংকট, আপনি যেমনটি দেখালেন আমরা দেখলাম, কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছিল মূলত জুমাতুল বিদাতে, যে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর যে হামলা হয়েছে তার প্রেক্ষিতে, এবং তারপরে কিন্তু হামাস গাজা থেকে রকেট হামলা করলো এবং এর পরবর্তীতে সংঘাতটা শুরু হলো। কিন্তু পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের ক্ষমতাসীন যে দলটি আছে ফাতাহ, তারা এই ক্ষেত্রে কি ভূমিকা রাখছে? আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিম তীরে কিন্তু তাদের নিজস্ব কোনো বাহিনী নেই, তাদের কোনো সেনা সদস্য নেই, অস্ত্র নেই। আর এটা না থাকার অন্যতম কারণ হলো যে একটি অলিখিত চুক্তি। ফাতা সরকার, যে মাহমুদ আব্বাসের সরকার, তারা মূলত পশ্চিমা দেশগুলো যে রয়েছে তাদের সাথে এক ধরনের চুক্তির মাধ্যমে কিন্তু সেখানে ক্ষমতায় টিকে রয়েছে। অন্যদিকে আপনি জানেন যে গাজায় কিন্তু নিজস্ব শাসন ব্যবস্থার মাধ্যমে গাজার শাসন ব্যবস্থা চলছে হামাসের নেতৃত্বাধীন, এবং সেখানে কিন্তু তাদের নিজস্ব সব কিছু রয়েছে, অস্ত্র রয়েছে। এবং এই ক্ষেত্রে গাজাকে বারবার ইসরায়েল চাপ দিয়েছে যে তোমরা আমাদের সাথে আলোচনায় আসো, তোমরা সেখানে মানে মাহমুদ আব্বাস প্রশাসন পশ্চিম তীরের মানুষকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদেরকে দেবে। কিন্তু আপনি জানেন যে পশ্চিম তীরের মানুষও কিন্তু ভালো নেই, তারাও কিন্তু জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ আদায় করতে পারে না এবং তাদেরকে সেখানে বাধা দেওয়া হচ্ছে, তাদের উপর গুলি নির্যাতন করা হচ্ছে। আপনি দেখবেন যে বিভিন্ন সময় খবর আসতেছে, এবং এই সংঘাতের সূত্রপাত কিন্তু পশ্চিম তীর থেকে। ধন্যবাদ রুবেল আপনার কাছে, এবং আমাদেরও প্রত্যাশা অবশ্যই একদিন না একদিন ইসরায়েলি আগ্রাসন থেকে, ইহুদি বাহিনীর আগ্রাসন থেকে স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র আমরা দেখতে পারবো, সেই প্রত্যাশা আমরা করছি প্রতিটি মুসলমানের জন্য। আপনাকে দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রবিউল আলম, এবং তিনি জানাচ্ছিলেন যে ফিলিস্তিনে যে ইসরায়েলি আগ্রাসন হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে খুলনার পিটিআই সেন্টারের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। জাফর, খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত এক তরুণীর দায়ের করা মামলায় পুলিশের এক এএসআই মোখলেসুর রহমান, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আজকেই সেই তরুণী, যে ভুক্তভোগী তরুণী, তিনি আজকে বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা দায়ের করেন এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। যতদূর জানি যে গত 4 তারিখে, অর্থাৎ চলতি মাসের 4 তারিখে ভারত থেকে তরুণী খুলনায় আসে, এবং খুলনার পিটিআই যে সেন্টার রয়েছে কোয়ারেন্টাইন, সেই সেন্টারে তাকে রাখা হয়েছিল 14 দিনের কোয়ারেন্টাইনে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার বিপরীত পাশে খুলনা পিটিআই স্কুলের পিটিআইয়ের ভিতরে যে কোয়ারেন্টাইন করা হয়েছে যে সেন্টার, সেটি অবস্থিত, এবং সেখানে তরুণী সহ আরও বিদেশ ফেরত অনেকেই এখানে রয়েছে। তো আমরা যেটি মামলা সূত্রে যেটি জেনেছি যে অভিযুক্ত মোখলেসুর রহমান সেই তরুণীকে ফুসলিয়ে
তার সাথে একটি সম্পর্ক তৈরি করে এবং পরবর্তীতে তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি হয়েছে 13 তারিখের রাতে তাকে ধর্ষণ করা হয় এবং মোখলেসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় যে ব্যবস্থা পুলিশের সেটি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভুইয়া। তিনি আমাদেরকে টেলিফোনে সেটি জানিয়েছেন এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার সত্যতা স্বীকার করেছেন এবং তাকে অভিযুক্তকে কোর্টে হাজির করা হয়েছিল এবং সেখান থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ঘটনাটি আসলে তোলপাড় সৃষ্টি হয়েছে নগর জুড়ে। বিষয়টি যে যারা রক্ষক তারা কিভাবে ভক্ষকের ভূমিকা পালন করছে এবং এটি প্রমাণিত যদি হয় তাহলে বিষয়টি একটি যে অনৈতিক কাজ সেটি আসলে প্রমাণিত হবে বলে যারা বিশিষ্টজন তারা মনে করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে জাফর খুলনার পিটিআর মোড় থেকে তরুণী ধর্ষণ এবং পরবর্তীতে মামলায় আটক পুলিশের এএসআই মোখলেসুর রহমানের যে ঘটনা তার সর্বশেষ। খুলনায় ভারত ফেরত কোয়ারেন্টাইনে থাকা তরুণীকে পুলিশের ধর্ষণের ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। ঈদের পর ফিরতি যাত্রার দ্বিতীয় দিনে ঢাকামুখ মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই ঘাট এলাকায় দেখা যায় উপচে পড়া ভিড়। পরিবহন সংকট আর বাড়তি ভাড়ার ভোগান্তি সয়েই কর্মস্থলে ফিরছেন সবাই। এদিকে যাত্রী চাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ভোর না হতেই হাজার হাজার মানুষ আসতে থাকেন ঘাট এলাকায়। মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা হেঁটে যে যেভাবে পারছেন নদী পারাপারের জন্য ভিড় করছেন। ফেরি পর্যাপ্ত থাকলেও ছোট বড় যানবাহন আর যাত্রী চাপে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষগুলোকে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে নগরীতে। সরকার যে জন্য করতেছে কিন্তু তার চাইতে তো বেশি সমস্যা হইতেছে। আর এখানে মোটরসাইকেল ভাড়া নিতেছে 50 টাকা করে আলাদা, নেওয়ার পরে আবার ফেরি ভাড়া 25 টাকা নিতেছে। এরকম পরিস্থিতিতে ভাই খুবই কষ্ট। তারপরে কর্মসংস্থানে যাচ্ছি, 500 টাকার ভাড়া দেওয়া হইতেছে 1000-1200 টাকা এরকম দিয়ে পর্যন্ত আসা হয়েছে। তারপর তো আরো সামনে পত্র রয়ে গেছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় কড়া নজরদারি রয়েছে পুলিশের। পল্টন থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে আমরা ফোর্স ডিপ্লয়মেন্ট করে দিয়েছি যাতে কোথাও কোনো ধরনের সিচুয়েশন তৈরি না হয়, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এদিকে লকডাউন উপেক্ষা করে ভোলা লক্ষ্মীপুর রুটে সোমবার সকাল থেকেই ট্রলার, স্পিডবোট ও ফেরিতে মেঘনা নদী পাড়ি দিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। প্রতিটি ট্রলার ও ফেরিতেই ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। অন্যদিকে মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। নিষেধাজ্ঞা না মেনেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গ থেকে ঢাকা চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। প্রতিটি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার থেকে গাড়িতে ওই হেমাদপুর পর্যন্ত, হেমাদপুর থেকে আবার এই যে ব্রিজ পার হয়ে এখন মিরপুরে যাবো। বাসে ভাড়া নিচ্ছে 1200, এমনি স্বাভাবিক ভাড়া 350-400 টাকা। ভেঙে ভেঙে যাওয়া যে কি কষ্ট এটা শুধু যাত্রী সাধারণই বুঝতে পারতেছে, কারণ এখান থেকে মনে হয় 5টা বাস চেঞ্জ করছি। পথে পথে নানা ভোগান্তি, গাদাগাদি করে ফেরি পারাপার আর করোনার ঝুঁকি নিয়েই ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরার এই লড়াই। সাদিয়া আফরিন, সময় সংবাদ। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন। তাই ফিরতি যাত্রায় সেই ঝুঁকি আর ভোগান্তি নিয়েই ফিরতে হচ্ছে কর্মজীবী মানুষকে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব জানান, ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে গোটা বিষয়। এদিকে দেশে করোনা ভ্যাকসিনের মজুদ দিয়ে চলবে আর মাত্র 1 সপ্তাহ। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, 25 মে থেকে চীনের টিকার প্রয়োগ শুরু হবে। 14 এপ্রিল থেকে টানা লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটিতে ঘরমুখ মানুষকে ঠেকাতে বন্ধই থাকে দূরপাল্লার যান। এরপরও ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। গাদাগাদি করে বেশি ভাড়া দিয়ে তারা গেছেন ঈদ করতে। বেড়েছে তাই সংক্রমণের শঙ্কা। একই চিত্র এখন ঢাকা ফেরার সময়। অনেকের ধারণা ছিল ভিড় এড়াতে দূরপাল্লার যান চলাচলের ঘোষণা দেবে সরকার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করা হয় লকডাউন চলাকালে বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ রাখার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই বিষয়ে আলোচনার পর সচিব জানান, চলমান লকডাউনের শর্ত অপরিবর্তিত থাকবে। বিবেচনা করা হচ্ছে ভারতের পরিস্থিতি। ইন্ডিয়ার অবস্থাটাও একটু দেখতে হবে। ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমরা এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থাটা নিয়ে। 7 দিন যাক, 7 দিন পর একটা সিনারিও আসবে, তখন দেখা যাবে। এদিকে শেষ হয়ে আসছে দেশে টিকার মজুদ। তাই আপাতত আভাস, ভারতের টিকার দ্বিতীয় ডোজ সবাই পাচ্ছে না। সেকেন্ড ডোজের বিষয় আর হয়তো সপ্তাহ 10 দিন চলতে পারে। 25 বা 26 তারিখ থেকে ওনারা চীনের যে টিকাটা আসবে সেটা
দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে। টিকার খোঁজে হন্যে হওয়া বাংলাদেশ যোগাযোগ করছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। যেখানে পাওয়া যাবে নেওয়া হবে সেখান থেকেই। শিগগিরই সুখবর আসবে বললেও নির্দিষ্ট কোনো সময় জানাতে পারলেন না মন্ত্রী। শীঘ্রই আসবে, আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি। যেটা আগে পাবো, যদি দুইটা পাই দুইটাই নিব। দেশের কোনো প্রতিষ্ঠানকে এখনও টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, সব প্রক্রিয়া শেষ করা গেলেও 4-5 মাসের আগে উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনোদিন আর কেউ বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে পারবে না। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। সরকার প্রধান আরও বলেন, 17ই মে অনেক ঝড়ঝাপটা মাথায় নিয়েই তাকে দেশে ফিরতে হয়েছিল। অনেক ঝড় ঝাপটা, অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়, ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। আর আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো মানে সন্দেহ নাই। তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। আমি যখন বাবা মা ভাই বোন সব হারিয়ে দেশে এসেছি, গ্রামে গঞ্জে যেখানে গেছি, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক স্নেহ, দোয়া। কাজে আমার মনে হয় ওই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি ছিল, যে এদের ভাগ্যটা পরিবর্তন করা। তো আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। পোশাক কারখানা থেকে কেনা হয়েছে করোনা পরীক্ষার কিট সহ 9 কোটি টাকার সুরক্ষা সামগ্রী। নিজের পছন্দের প্রতিষ্ঠান থেকে কোনো কার্যাদেশ, ব্যাংক গ্যারান্টি ও চুক্তি ছাড়া এসব সামগ্রী কিনেছেন কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক। সদ্য লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানটি থেকে এ ধরনের স্পর্শকাতর মেডিকেল সামগ্রী কেনা ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাকির আহমেদের রিপোর্ট। দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা করে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। প্রতিষ্ঠানটির পরিচালক আবু হেনা মোর্শেদ জামান কার্যাদেশ ও ব্যাংক গ্যারান্টি ছাড়াই করোনা পরীক্ষার 1 লাখ আরটিপিসিআর কিট সহ মোট 9 কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিনেছেন নিজের পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে। অভিযোগ আছে, সদ্য লাইসেন্সপ্রাপ্ত জিএস বায়োটেকের করোনার কিটের রিএজেন্ট নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই। অভিযোগের সত্যতা যাচাই নারায়ণগঞ্জে সময় সংবাদ। সিএমএসডিতে প্রদত্ত জিএস বায়োটেকের ঠিকানা ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারিতে এসে দেখা যায় জিএস মূলত একটি গার্মেন্টস প্রতিষ্ঠান। সিএমএসডি পরিচালকের সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে এই গার্মেন্টস প্রতিষ্ঠানটি করোনা পরীক্ষার কিট সহ স্পর্শকাতর মেডিকেল সুরক্ষা সামগ্রী সরবরাহ করছে। জিএস বায়োটেক কোনটা? জিএস বায়োটেক আমরা জানি না। আচ্ছা, এটা হলো জিএস গার্মেন্টস লিমিটেড। আচ্ছা, সৈকত সাহেবকে? সৈকত সাহেব এই গার্মেন্টসের এমডি। কিট আমদানির অনাপত্তিপত্র চীনের সানশিউর কোম্পানির নামে। তাদের কাছ থেকে না এনে তৃতীয় পক্ষের কাছ থেকে এগুলো দেশে আনা হয়েছে। কেনাকাটায় অনিয়মের বিষয়ে জানতে সিএমএসডিতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং থাকার অজুহাত দিয়ে পরিচালক কথা বলতে রাজি হননি। আমরা একটু পরিচালক সাহেবের সাথে একটু কথা বলবো। প্রথমবার তো আপনাদের সাক্ষাৎকারের কথা বলছি, দ্বিতীয়বার আবার কি বলছেন উনি? কর্তৃপক্ষ পারমিশন দিলে যেতে পারবে। তবে সিএমএসডি উপপরিচালক ডাক্তার তৌহিদ আহমদ বলছেন, এসব কিট সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হয়ে থাকতে পারে। অভিজ্ঞতাহীন এসব প্রতিষ্ঠান থেকে কিটের মতো স্পর্শকাতর মেডিকেল সামগ্রী ক্রয়কে ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভবিষ্যতেও যদি এরকম নিম্নমানের জিনিসগুলো আছে, ঠিক একইভাবে এগুলো দৃশ্যমান না, সরাসরি আপনি বুঝতে পারবেন না, কিন্তু এতে জীবন হানি হচ্ছে, জীবন রিস্কে যাচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট টিকার প্রতি নির্ভরশীলতায় দেশে টিকাদান কার্যক্রমের লেজে গোবরে অবস্থা বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা যাচাই, কাঁচামালের সহজলভ্যতা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
দেশের ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরুটা ছিল ঈর্ষণীয়। 3 মাস বাদে অবস্থা অনেকটাই বেসামাল। হাতে আছে অক্সফোর্ডের মাত্র কয়েক লাখ ডোজ, চীন থেকে সিনোফার্মের টিকার মজুদ 5 লাখ ডোজ। এছাড়া স্পুটনিক ভি আর ফাইজারের টিকা আসার অপেক্ষায় বাংলাদেশ, যদিও তা কি পরিমাণ মিলবে সেটিও অনিশ্চিত। আর সবচেয়ে বড় চিন্তা অক্সফোর্ডের টিকার অনিশ্চয়তা। পুরো বিষয়টা নিয়ে হতাশা বিশেষজ্ঞদের মাঝে। একটি নির্দিষ্ট উৎসের উপর নির্ভরশীল থাকায় এবং সেটার উপর অনেক বেশি আস্থা করার কারণে বিকল্প উৎসের অনুসন্ধানটা যথেষ্ট মাত্রায় করা হয়নি। এই মুহূর্তে টিকা পেতে উৎপাদন বা রিফিল করার কথা ভাবছে ওষুধ প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্ত নিতে হলে ভাবতে হবে বারবার। টিকা উৎপাদন শুরু করলে তো শুরুই করলেন, আপনি যদি ফিল ফিনিশে যান, আপনি যদি আজকে শুরু করেন, আপনি 1 মাস পরে থেকেই টিকা হাতে পাবেন। আর যদি আপনি ফুল প্রসিডিউরে যান, তাহলে আপনি যদি আজকে মে মাসে শুরু করেন, আপনি 3 মাস পরেই আপনি টিকা পেতে শুরু করবেন। অতএব এখানে কিন্তু ওই তৈরিটাই কিন্তু ভেবেচিন্তে ভাবিয়া করিও কাজ, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এছাড়া তৃতীয় ধাপে আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সম্ভব হলে ট্রায়ালে অংশ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যশোরে 14 দিনের কোয়ারেন্টাইন শেষে ভারত ফেরত এক দম্পতির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত আরও 4 জনের করোনা পজিটিভ এসেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 14 দিন কোয়ারেন্টাইন শেষে বাড়িতে যাওয়ার পর ভারত ফেরত দম্পতির শরীরে করোনা শনাক্ত হয়। তাদের ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। বাসাতেও আইসোলেশনে ছিলেন, তেমন কারোর সাথে ইভেন ওনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ওনাদের কন্ট্যাক্ট হয়নি। হাসপাতাল আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, ওনারা এখন হাসপাতালে আসেন। সোমবার দুপুরে ঝিনাইদহে কোয়ারেন্টাইনে থাকা 80 জনের নমুনা পরীক্ষা করা হলে 4 জনের ফলাফল পজিটিভ আসে। জেলা প্রশাসক জানান, গত 3 ও 4 মে বেনাপোল সীমান্ত দিয়ে আসা 167 জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। মেয়াদ শেষে পুনরায় নমুনা পরীক্ষায় 4 জনের ফলাফল পজিটিভ আসে। এছাড়া নেগেটিভ ফলাফলের কারণে ছাড়পত্র দেওয়া হয় 23 জনকে। কোভিড টেস্ট করার পরে 2 জনকে পজিটিভ পাওয়া গেছে, আর অন্য গ্রুপ থেকে আরও 2 জনকে পজিটিভ পাওয়া গেছে। তো আজকে আমাদের 23 জন যাদের 14 দিন অতিবাহিত হয়েছে এবং করোনা নেগেটিভ হয়েছে, তাদেরকে আমরা আজকে এখান থেকে অবমুক্ত করলাম। দূতাবাস থেকে ছাড়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 3 জন নারী সহ 11 জন বাংলাদেশি দেশে ফেরেন। ভারত থেকে আসা এই 11 জনকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে রাখা হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। ঈদের ছুটি শেষে কাল অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় যোগ দিতে পারছেন না সাকিব ও মুস্তাফিজ। ঈদের ছুটি শেষে কাল থেকে আনুষ্ঠানিক অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে কোয়ারেন্টাইন পর্ব শেষ না হওয়ায় যেখানে যোগ দিতে পারছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। পেসার রুবেল ও হাসান মাহমুদ ইনজুরিতে থাকায় ক্যাম্পে যোগ দেওয়ার কথা 19 ক্রিকেটারের। লঙ্কানদের বিপক্ষে দিবারাত্রি সিরিজ হওয়ায় অনুশীলনের বড় একটা অংশ হবে ফ্লাড লাইটে। এদিকে সিরিজ সামনে রেখে আজ হয়েছে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, এরপর শ্রীলঙ্কা। করোনাকালে ঘরের মাঠে টাইগারদের দ্বিতীয় সিরিজ। তার উপর ম্যাচ 3টি আইসিসির সুপার লিগের অধীনে হওয়ায় পাচ্ছে আলাদা গুরুত্ব। অনুশীলনের ক্ষেত্রেও তাই বাড়তি সতর্ক টিম টাইগার্স। লঙ্কার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ চলাকালেই চলতি মাসের 2 তারিখ থেকে স্কোয়াডের একাংশের ক্রিকেটারদের নিয়ে হোম অফ ক্রিকেটে শুরু হয় বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন। পরে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে যেখানে যোগ দিয়েছিলেন বাকিরাও, যা চলে 10 মে পর্যন্ত। তবে এবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক অনুশীলন। লঙ্কা বাংলা সিরিজের 3টি ম্যাচই হবে ডে নাইট, তাই তো অনুশীলনের সময়সীমাতেও আসছে পরিবর্তন। বিকেল 4:30 থেকে শুরু হওয়া অনুশীলন চলবে সন্ধ্যা অবধি। ফ্লাড লাইটে ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেবেন তামিম, রিয়াদরা। অনুশীলন শেষে বায়োবাবলের ক্যাম্পেও প্রবেশ করবেন ক্রিকেটাররা। তবে আপাতত সেখানে থাকছেন না টাইগারদের 2 প্রধান অস্ত্র সাকিব, মুস্তাফিজ। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের 14 দিন শেষ না হওয়ায় এখনও মাঠে ফেরার ছাড়পত্র পাননি এই 2 জন। তবুও হোটেলবন্দি জীবনে নিজেদের ফিট রাখার আপ্রাণ চেষ্টা এই 2 ক্রিকেটারের। কারণ কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার 3 দিনের মধ্যেই তাদের নামতে হবে আন্তর্জাতিক পরীক্ষায়। তাই তো হোটেলের মধ্যেই চলছে ফিটনেস ধরে রাখতে বিশেষ অনুশীলন।
ইনজুরিতে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তাই প্রথম দিনের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ১৯ ক্রিকেটারের। ৩ দিনের কোয়ারেন্টাইন পর্ব চলছে লঙ্কানদেরও, যা শেষ হবে বুধবার। সেদিনই তারা শুরু করবে মাঠের প্রস্তুতি। ২৩ মে প্রথম ওয়ানডের আগে ২০ মে বাংলাদেশ আর ২১ মে লঙ্কানরা বিকেএসপিতে খেলবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। সিরিজের বাকি ২ ম্যাচ ২৫ ও ২৮ মে। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে ভোগান্তি আর করোনার ঝুঁকি নিয়ে ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ, একমাত্র ভরসা ফেরি। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা, পুলিশের এএসআই গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।